বন্ধের ঘাটতি পোষাতে শনিবার ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস, শুক্রবারের ছুটিও বাতিলের চিন্তা। বিপক্ষে শিক্ষক, শিক্ষার্থীদের শরীর ও মনে বিরূপ প্রভাব দেখছেন বিশেষজ্ঞ। ঘুরতে ঘুরতে কোন এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যাবে, কিন্তু পানি তো নাই। পানি খাও, টাকা নাই, পানি নাই। পয়সা ছাড়া মেলে না এক ফোঁটা পানি। পথিকের পিপাসা মেটানোর দায় নেই যেন কারোরই। ওয়াসা সিটি কর্পোরেশনের দায় চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে। বাণিজ্যিক মনোভাবেই অসহায় ঢাকাবাসী। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। বন্ধের ঘাটতি পোষাতে শনিবারও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু করেছে মন্ত্রণালয়। শুক্রবারের ছুটি বাতিলের চিন্তা চলছে, এতে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। শাকির আহমেদের রিপোর্ট। বছরের শুরুতে তীব্র শৈত্যপ্রবাহ আর চলতি দাবদাহে নানা ছুটি ও বন্ধের কারণে মাধ্যমিক পর্যায়ে যে শিখন ঘাটতি হয়েছে তা পুষিয়ে নিতে এবার শনিবারেও মাধ্যমিক বিদ্যালয় খোলা রেখে ক্লাস চলছে। আর প্রয়োজনীয়তা বিবেচনায় শুক্রবারেও ক্লাস চালুর ইঙ্গিত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনেক অভিভাবকই বলছেন শুক্র ও শনিবার ছুটি না থাকায় বাড়ির কাজ তৈরিতে বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থীদের। সারা সপ্তাহ স্কুল করে বাচ্চারা অনেক টায়ার্ড থাকে, সেক্ষেত্রে ওদের তো একটা বিশ্রামের ব্যাপার আছে। যারা এই সিদ্ধান্ত দিচ্ছেন তারা পরিপক্ক সিদ্ধান্ত দিতে পারছেন না। শনিবার ক্লাস চালু রাখার বিপক্ষে শিক্ষকদের একটি বড় অংশ। তারা বলছেন হুট করেই ছুটি বাতিলের সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত। এর ফলে ব্যাহত হতে পারে শিক্ষা কার্যক্রম। আর এই সিদ্ধান্ত বাতিল না হলে আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। জাতীয় দিবসগুলো সেখানে যে একাডেমিক যে আর কি ক্যালেন্ডার, সেখানে উল্লেখ করা আছে ছুটি। আদৌ থেকে আমরা ছুটিটা পাচ্ছি সেটা কিন্তু পাচ্ছি না। সরকারের প্রতি আহ্বান, শনিবার যাতে স্কুল বন্ধ থাকে। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন সারা সপ্তাহব্যাপী ক্লাসের পর ন্যূনতম 2 দিন ছুটি না থাকলে তা শিক্ষার্থীদের মনোজগৎ ও শরীরে বিরূপ প্রভাব ফেলবে। সেখানে স্ট্রেস বাড়বে, স্ট্রেসটা বাড়বে শিক্ষকদেরও, বাড়বে শিক্ষার্থীদেরও। তাতে আমি মনে করি হিতে বিপরীত হবে। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষা বিশেষজ্ঞ ও অভিভাবক প্রতিনিধি সহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনার পরামর্শ তাদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রায় 2 কোটি মানুষের নগর ঢাকা, যেখানে অভাব নেই সেবা সংস্থার। প্রতি বছর রাজস্ব আদায় হাজার কোটি টাকা, বাজেটও তার সমপরিমাণ। তবে হতাশা আর আক্ষেপের বিষয়, কিছু হৃদয়বান ব্যক্তির উদ্যোগ ছাড়া এই নগরে কোথাও মেলে না পয়সা ছাড়া এক ফোঁটা পানযোগ্য পানি। যেন পথিকের পিপাসা মেটানোর দায় নেই কারোরই। বছরের পর বছর এমন অনিয়ম আর অব্যবস্থাপনা চললেও সিটি কর্পোরেশন ও ওয়াসা দায় চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে। এজন্য সেবার বদলে সংস্থাগুলোর বাণিজ্যিক মনোভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। ওমর ফারুকের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। গরমে সুস্থ থাকতে বারবার বেশি বেশি পানি পানের পরামর্শ দিচ্ছেন বিজ্ঞজনেরা। তাদের সেই পরামর্শ মেনে আমার মতো অনেকেই এমন পানি ভর্তি বোতল নিয়ে বের হয়েছেন নিশ্চয়ই। কিন্তু প্রশ্ন হলো, এই বোতলের পানি যখন ফুরিয়ে যাবে তখন রিফিল করবেন কোথায়? এই নগরে কোথায় আছে বিশুদ্ধ পানির একটু নিশ্চয়তা? মাথার উপরে গনগনে সূর্যকে সঙ্গী করে পানির অনুসন্ধানে নেমে পড়া। অবস্থান রাজধানীর সবথেকে ব্যস্ততম এলাকা গুলিস্তান। এই বোতলে ভরবো এরকম কোনো পানি আছে কোথাও? আশপাশে কোথাও নাই। তা আপনারা কি করেন? হোটেলের থেকে দেখে। হোটেল ছাড়া কোনো উপায় নাই? এই যে আমি দিতে পারি। আপনি দিতে পারবেন, কিন্তু কোথাও চাইলে কি আমি একটা কল খুলে একটু পানি নিয়ে খেতে পারবো? এরকম বিশুদ্ধ পানি আছে ঢাকায়? না, নাই। 100% নাই। পানিটা ভরবেন আপনি? হ্যাঁ আছে তো। কোথায়? ওই জায়গায় ফিল্টার পানি আছে ওখানে। শরবতের দোকানে বোতল ভরতে পারবো আপনার কাছ থেকে? কত? 20 টাকা। এই এক বোতল পানি 20 টাকা? হাফ লিটার না এটা? হাফ লিটারই তো। হাফ লিটার 20 টাকা। তা আমি যে বোতল নিয়ে ঘুরতেছি, খালি বোতল, আমি ভরতে পারবো না? ঘুরতে থাকেন, ঘুরতে ঘুরতে কোন এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যাবে, কিন্তু পানি তো নাই। পুরো গুলিস্তান ঘুরেও মিলল না পানির কোনো উৎসের সন্ধান। তাহলে এত এত পথচারী, শ্রমজীবী, কর্মজীবী, ফুটপাতের দোকানদার সহ সবার চাহিদা মেটে কি করে? এই পানি কোথায় পেলেন? কিনে আনলাম। কিনে আনছেন? এই বোতল পুরোটাই? না না, এই খোলা পানি। এই খোলা পানি কয় টাকা কিনছেন? একটু 10 টাকা। এটা নিয়ে কোথায় যাচ্ছেন? পানি আনতে যাইতে আছি মসজিদে নামাজ পড়ি, পানি লেন। এক গ্লাস পানির অধিকার বঞ্চিত মানুষগুলো তবে কি মুখ বুজে সব সহ্য করে নিয়েছেন? শরবত বিক্রি করে না, ওদের চায়া খাইলাম আমি পানি। কোনো জায়গায় কল পাইলাম না। ঠান্ডা হোক আর গরম হোক,
পানি খাও, টাকা দাও, টাকা নাই, পানি নাই। মাথায় হাত দিলে মোটিভগুলো বইলা যায়। কোথাও দেখেন তো একটা সরকারিভাবে কোথাও একটা কল পাবেন? নগর ভবন এখানে, আর এই পাশে হলো সচিবালয়, এই পাশে হলো রাষ্ট্রভবন, বঙ্গভবন। এখান থেকেই দেশটা পরিচালনা হয়, কিন্তু এখানে এরকম গরমেও এক ফোঁটা পানির ব্যবস্থা নেই। না। নগরবাসীর ঘরে বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্ব ঢাকা ওয়াসার, এটি কারোই অজানা নয়। কিন্তু ঘরের বাইরে থাকাকালীন সময়টুকুতে কর্মব্যস্ত মানুষের পিপাসা মেটাবে কে? পানিশূন্য ওই বোতলটি পরিপূর্ণ করার দায়িত্বই বা কার? এসব প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা। কর্তা ব্যক্তির দপ্তরে যাওয়ার আগে একটু গলা ভেজানোর চেষ্টা। এক বোতল পানি ভরতে পারবো কোথাও? লাইনের পানি আছে, কিন্তু লাইনের পানি তো ভালো হবে না। আমাদের খাবার পানি আছে, সেই পানি যদি ঢেলে দিয়ে আপনি যদি নিতে চান তাহলে দিতে পারি। কিন্তু ওই সাধারণ মানুষের খাবারের ব্যবস্থা করে নাই। না, পানি তো আপনার কাছে আছে, কিন্তু এই বোতল ভরার মতো কোনো ব্যবস্থা এখানে আছে? পানি আছে ভিতরে আছে, ভিতরে ভেতরে। আমি এই পানির বোতলটা নিয়ে পুরো শহরের অনেক জায়গায় ঘুরলাম যে এক বোতল বিশুদ্ধ পানি ভরবো, কিন্তু কোথাও আমি কোনো বিশুদ্ধ পানি পেলাম না। আসলে এই বিশুদ্ধ পানিটা আমাকে কে দিবে? ওয়াসা দিবে, সিটি কর্পোরেশন না। না, আমি আমার কার্যাবলী নেই আপনাকে দেখাই। আপাতত বলদ উন্নয়নে যে কর্পোরেশন নগরীতে সাধারণ ব্যক্তিগত ব্যবহারের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করিবে। তো এই জিনিসটা এখনো ওয়াসার কাছে, আমার কাছে এখনো হয়নি। সিটি কর্পোরেশন যদি সেই দায় নেয়, পানি সাপ্লাই দিতে দিতে আপনি শেষ হয়ে যাবেন, পানি আর কেউ কিনবে না। সিটি কর্পোরেশন কি তাহলে ওই যে পানির বাণিজ্য টিকিয়ে রাখছে বিষয়টা এরকম? সেটা সিটি কর্পোরেশন কিভাবে? সিটি কর্পোরেশনের ম্যান্ডেট তো নয়। এবারের গন্তব্য ঢাকা ওয়াসা। সাক্ষাৎকারের আগে এখানেও একটু পানি খুঁজে দেখা যাক। একটু পানি ভরতে যাচ্ছিলাম, পানি আছে? ওনাকে একটু পানি দেন। আপনার কাছে এই বোতলে পানি? তাও তো শেষ। কিন্তু এখানে এমনি কোনো পানি টানি ভরার কোনো ব্যবস্থা নাই, সাধারণ মানুষ চাইলে পানি পাবে না। কার্যালয়ে ঢুকতে গিয়ে প্রথমে বাধার মুখে পড়লেও পরে আদেশ আসে অপেক্ষার। এমডি যথারীতি দেশের বাইরে, বাকিরাও রাজি নন এমন বিষয়ে কথা বলতে। আপনি আছেন কিন্তু ক্যামেরা না, আপনি আমার সাথে এমনি কথা বলতে পারেন। আপনি ইন্টারভিউ দিতে চাচ্ছেন না? না, ইন্টারভিউ দিতে চাই না আমি। ইন্টারভিউ কেন? শহীদউদ্দিন স্যার তো ইন্টারভিউ দিবেন না বলছেন। তাই বলতেছে? হ্যাঁ, আমি কি করতে পারি? পানি সম্পর্কে একমাত্র শহীদুদ্দিন স্যার বলতে পারবে। রাস্তার ধারে এক পথিক হেঁটে যাচ্ছে, সে এক গ্লাস পানি খাবে, সেই পানি নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব কার? রাস্তার কলের পানিগুলো সিটি কর্পোরেশন ইয়ে করে, ঠিকই করছে এটা আপনাদের লোক। তাহলে এই দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ওয়াসার দায়িত্বশীল কারো সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি। যদিও ওয়াসা রাস্তার ধারে পথিকের পিপাসা নিবারণের জন্য দায় চাপাচ্ছে সিটি কর্পোরেশনের উপরে। এই যে আপনি বোতল নিয়ে ঘুরছেন, শহরের এখানে ওখানে যাচ্ছেন, পানি পাচ্ছেন না, শুধু আপনি নয়, সবারই একই সমস্যা। সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। খাবারের জন্য পানি পণ্য হতে পারে না। বাংলাদেশে তো অবশ্যই নয়, যেটা জলের দেশ। দায়িত্বহীনতার এই সংস্কৃতির মধ্যে কিছু ইতিবাচক দৃষ্টান্ত অবশ্য আছে। আছে মানবিকতার উজ্জ্বল উদাহরণ। ধানমন্ডি এলাকা আপনি সারাদিন গুললে এক গ্লাস পানি পাবেন না, গুলিস্তান গুললে পানি পাবেন না। এক গ্লাস পানি কিনতে গেলে 20 টাকা লাগবে দোকানে, আমরা পাইতেছি ফ্রি থেকে। সাধারণের প্রশ্ন, ব্যক্তির এই উদ্যোগ কি সংস্থাগুলোকে লজ্জিত করে না? এই দায় চাপানোর মধ্যে দিয়ে সিটি কর্পোরেশন এবং ওয়াসা এটি প্রমাণ করছে যে এরা মানুষের জন্যে সংস্থা না। একটা টেকসই ব্যবস্থাপনার আওতায় আমাদের এই পানির প্রাপ্তিটাকে নিশ্চিত করা উচিত। ক্রমেই ইট পাথরের আচ্ছাদনে ঢেকে পড়া এই নগর পাষাণ নয়, হোক মানবিক হোক কল্যাণময়। শূন্য এই পাত্র পরিপূর্ণ করা তো দূরের কথা, পুরো রাজধানী ঘুরেও এক ফোঁটা বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতে পারেনি নাগরিক সেবা নিশ্চিতের দায়িত্বে থাকা সরকারি কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠান। তবে নিয়ম কি এটি? একজন পথিকের পানির প্রত্যাশা কি তবে ভুল? নীতি নির্ধারণী মহল নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দিবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এবার পতেঙ্গা বে টার্মিনালে $1 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে আমিরাতের আবুধাবি বন্দর। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যন্ত্রপাতিও নিজেরাই আনবে। 16 মে চুক্তি সইয়ের আগে চট্টগ্রামের বন্দরের কার্যক্রম ও বে টার্মিনাল পর্যবেক্ষণে আসবে একটি উচ্চ পর্যায়ের দল। স্বাগত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
অনেকটা অপ্রত্যাশিতভাবেই চট্টগ্রাম বন্দরের সঙ্গে $1 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চুক্তি করতে যাচ্ছে আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান আবুধাবি পোর্ট অথরিটি। আগামী 16 মে এই চুক্তি স্বাক্ষরের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া ডিজাইন অনুযায়ী বে টার্মিনালের 3টি জেটিতে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করতে যাচ্ছে তা অনেকটা নিশ্চিত ছিল। তবে অবশিষ্ট বন্দরের অংশে সরাসরি বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসে আবুধাবি পোর্ট অথরিটি। নির্মাণ থেকে শুরু করে হস্তান্তর আগ পর্যন্ত এই সময়টার মধ্যে আমাদের মধ্যে একটা লাভের একটা ভাগাভাগি একটা হবে, আর ওই সময় পরে এটা পূর্ণাঙ্গ মালিকানা চট্টগ্রাম বন্দরে চলে আসবে। চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পুরো আয়োজন রাজধানী ঢাকায় হলো। তার আগে 13 মে বাংলাদেশে আসবে আবুধাবি বন্দরের উচ্চ পর্যায়ের একটি দল। 3 দিন চট্টগ্রামে অবস্থান নিয়ে বন্দরের পাশাপাশি বে টার্মিনাল পর্যবেক্ষণ করবেন তারা। চট্টগ্রাম বন্দর যদি মনে করে এই $1 বিলিয়ন তারা তাদের আরও কিছু কাজ যদি করতে চায়, তারা দে ক্যান ডু ইট। তারা আবুধাবি পোর্ট গ্রুপের সাথে আলোচনা করে তারা সেসব জায়গায় এই ইনভেস্টমেন্টটা করতে পারে। একেবারেই সাগর উপকূলে অবস্থান ও ব্রেক ওয়াটার সুবিধা থাকায় পৃথিবীর সব উন্নত বন্দরে এই বে টার্মিনাল ব্যবহার এবং বিনিয়োগে আগ্রহী। এটা একটা মাইল ফলক হবে আমাদের। আমরা যে কস্ট অফ ডুইং বিজনেস কথা বলি, ইজ অফ ডুইং বিজনেসের কথা বলতেছি, এই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশের ব্যবসায়ীর একটা বড় সুযোগ পাবে। 1125 মিটার দৈর্ঘ্যের টার্মিনালের এক একটি অংশের জন্য সিঙ্গাপুর পোর্ট অথরিটি $1.5 বিলিয়ন মার্কিন ডলার এবং ডিপি ওয়ার্ল্ড $1.5 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এছাড়া ব্রেক ওয়াটার সিস্টেমের জন্য বিশ্বব্যাংক বিনিয়োগ করবে আরও $500 মিলিয়ন মার্কিন ডলার। বছরে 50 লাখ কন্টেনার হ্যান্ডেলিং লক্ষ্যমাত্রা নিয়ে এই বে টার্মিনাল 2026 সালে অপারেশনে যাওয়ার কথা রয়েছে। এই প্রস্তাবিত বে টার্মিনালের জন্য 3,500 কোটি টাকা মূল্যের জায়গা মাত্র 3 কোটি 3 টাকায় পেয়ে গেছে বন্দর কর্তৃপক্ষ। আর জায়গা বুঝে পাওয়ার প্রথম ধাপ হিসেবেই চুক্তি স্বাক্ষর হচ্ছে আবুধাবি বন্দরের সাথে। এরপরে একে একে চুক্তি স্বাক্ষর হবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথেও। আর চলতি বছরে শুরু হবে এই বে টার্মিনালের সমস্ত অবকাঠামোগত উন্নয়ন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পদ্মা সেতু দিয়ে আরও 2 জোড়া ট্রেন চালু হচ্ছে আজ। কিছুক্ষণ পর উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী। এই মুহূর্তে মাদারীপুরের শিবচর স্টেশনে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। পদ্মা সেতু ঘিরে এখন কিন্তু নতুন আরেকটি অধ্যায় রচিত হচ্ছে, যে ভাঙা এলাকা থেকে যারা ঢাকায় রাজধানীতে অফিস করছেন তাদের জন্য কিন্তু এই সকাল 7টার মধ্যে যে ট্রেনটি চালু হয়ে যাবে, যেটি আবার সন্ধ্যা 6টার মধ্যে কমলাপুর থেকে ফিরতি পথে আসবে। সেই ভাঙা থেকে পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকা পর্যন্ত যে কমিউটার ট্রেন, যেটি ভাঙা এক্সপ্রেস নামে নামকরণ করা হয়েছে, তারই কিন্তু কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবেন এবং রেলপথ মন্ত্রী উদ্বোধন করবার জন্য কিন্তু এখন মাদারীপুরে শিবচর অবস্থান করছেন। এবং আপনারা লক্ষ্য করছেন যে এই কমিউটার ট্রেনটিকে কিন্তু সাজানো হয়েছে এবং পুরনো ট্রেন হলেও এটি নতুন করে কিন্তু সাজসজ্জা করা হয়েছে এবং এটিকে ঘিরে এই শিবচর রেল স্টেশনে কিন্তু উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। স্থানীয়রা কিন্তু নানা সময় থেকেই দাবি তুলছিলেন যে এখানকার যারা রাজধানী ঢাকায় অফিস করতে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ট্রেনটি খুবই জরুরি ছিল। এবং আপনারা জানেন যে এটি ইতিমধ্যে কিন্তু ভাড়া নির্ধারণ করা হয়েছে, যেটি 225 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। 77 কিলোমিটার দীর্ঘ এই পথ পাড়ি দিতে গিয়ে কিন্তু শিবচর, যেটি জাজিরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের যে পদ্মা স্টেশন, মাওয়া স্টেশন সহ কিন্তু পথে পথে এই কমিউটার ট্রেন থামবে। সে কারণে কিন্তু এখানকার যারা নাকি যাত্রীরা রয়েছেন তারা রাজধানীতে শুধু তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ছাড়াও কিন্তু অনেক শিক্ষার্থীরা এই এলাকা থেকেই সরাসরি গিয়ে তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়াশোনা করতে পারবেন। এই অঞ্চলে অর্থনীতিতেও কিন্তু নতুনভাবে যেটি ইতিবাচক প্রভাব পড়বে। তো এই ছিল আমার কাছে এই ভাঙা থেকে মাওয়া পর্যন্ত নতুন ট্রেন চালুর সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরের শিবচর রেল স্টেশনে। পুরনো একটি পারিবারিক ছবি আর সামাজিক যোগাযোগ মাধ্যম
দীর্ঘ 53 বছর পর এক করে দিল হারিয়ে যাওয়া মা ও তার প্রিয় 2 সন্তানকে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ঘটে এই বিচ্ছেদের ঘটনা। ফেসবুকের সূত্র ধরে 2 বছর আগে নিজেদের সন্তান মিললেও বিভিন্ন জটিলতা কাটিয়ে অবশেষে পাকিস্তান থেকে সন্তানের কাছে ছুটে আসেন মা। এক জীবনে এর থেকে বড় পাওয়া আর কি বা হতে পারে? এর থেকে বড় উপহার কজনারই ভাগ্যে জোটে। যদিও এমন কঠিন বাস্তবতার মুখোমুখি কেউ হতে চাইবে না কখনোই। ঘটনাস্থল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। স্বজনকে বিদায় কিংবা আমন্ত্রণ জানাতে অশ্রুসিক্ত নয়ন এখানকার স্বাভাবিক ঘটনা। তবে এই পরিবারটির গল্প একেবারেই আলাদা। আনন্দ অশ্রু বিসর্জন দেয়া এই মানুষগুলো ভাগ্যের নির্মম পরিহাসের শিকার, যার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, শরণার্থী শিবির, আরও অনেক অনেক তিক্ততা। এক পর্যায়ে স্বামীসহ ছোট্ট 2 সন্তান উম্মে সেলিনা ও উম্মে তাসলিমাকে হারিয়ে ফেলেন মা চমনারা বেগম। আশ্রয় নেন ভারতীয় শরণার্থী শিবিরে, সেখান থেকেই পাড়ি জমান নিজ দেশ পাকিস্তানে। অন্যদিকে বাবা SM মুসলিম মা হারা 2 মেয়েকে নিয়ে দিনাজপুরে শুরু করেন নতুন সংসার। বিয়ে হয় চমনারও। এরই মধ্যে কেটে যায় অর্ধশত বছর। শুধু আমাদের দুজনকে হারায় নাই, আরও তার কোলে ছিল একজন, একটা বোন, আর একটা পেটে ছিল একজন, গর্ভবতী ছিল সে, তাকেও হারাইছে। 2022 সালে পারিবারিক এই ছবির সূত্র ধরে খোঁজ মিলে মা ও সন্তানদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রকাশ করলে ছড়িয়ে পড়ে পাকিস্তানে। এগিয়ে আসেন মুরাদ নামের এক কন্টেন্ট ক্রিয়েটর। অবশেষে দীর্ঘ 53 বছর পর এই সুখের ক্ষণ। স্বাধীনতার আগে বাংলাদেশের নাগরিক SM মুসলিম কাজ করতেন পাকিস্তানের এয়ারলাইন্সে। তখন চমনারা বেগমের সঙ্গে পরিচয় এবং বিয়ে। 2009 সালে মারা যান SM মুসলিম। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে অনেকেরই। তবে এই মাধ্যম যে কতটা শক্তিশালী এবং কতটা প্রয়োজনীয় হয়ে উঠছে, তার জন্য এর চেয়ে বড় উদাহরণ আর হয়তো বেশি কিছু হতে পারে না। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা। দলীয় ব্যক্তিগত পারফরমেন্সে সন্তুষ্ট 18 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন। তবে বিশ্বকাপের আগে সিরিয়াস থাকতে চায় গোটা দল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রতিটি ম্যাচেই সেরাটা দেওয়ার প্রত্যয় ক্রিকেটারদের। বিশ্বকাপের একাদশে জায়গা নিশ্চিত করতে এরকম প্রতিযোগিতা চলছে সবার মাঝে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাইফুদ্দিন। প্রায় অলমোস্ট 18 মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম, তো আমার জন্য বিষয়টা টাফ ছিল। যদি আমি ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পার্মানেন্টলি দল সুযোগ পেতে চাই, তাহলে হয়তো বা আমার জন্য এই পারফরমেন্সটার বিকল্প নেই। যেহেতু এর আগেও 2021-22 ওয়ার্ল্ড কাপে আমি শেষ মতে বাদ পড়ি পারফরমেন্সের কারণে, তো এই জন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম। যেহেতু 1-2 ম্যাচ পরে ফিজ আসবে, তো সেক্ষেত্রে আসলে বেস্ট 11-এ কী হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানে। তারপরেও আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ভালোটা দেওয়ার, তো ইনশাল্লাহ মোটামুটি হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্ধের ঘাটতি পোষাতে শনিবার ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস। শুক্রবারের ছুটিও বাতিলের চিন্তা। বিপক্ষে শিক্ষক, শিক্ষার্থীদের শরীর মনে বিরূপ প্রভাব দেখছেন বিশেষজ্ঞ। ঘুরতে ঘুরতে কোনো এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু পানি তো নাই। পানি খাও, টাকা নাই, পানি নাই। পয়সা ছাড়া মেলে না এক ফোঁটা পানি। পথিকের পিপাসা মেটানোর দায় নেই যেন কারোরই। ওয়াসা সিটি কর্পোরেশন দায় চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে। বাণিজ্যিক মনোভাবেই অসহায় ঢাকাবাসী। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ মৌটুসী। এ সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।